ওকে, তো আজকের টপিক গুলা মোটামুটি হচ্ছে যে আমাদের কোষ নিয়ে। কোষ বলতে আমাদের একটা একটা ব্যাটারির মধ্যে আমাদের অ্যানোড এবং ক্যাথোড গুলা কিভাবে কাজ করে, এবং অ্যানোড এবং ক্যাথোডের সম্পর্কে বিভিন্ন জিনিস আমরা শিখবো। ওকে, সো এইগুলা একটু কমপ্লিকেটেড জিনিস, বাট সহজ। একটু মনোযোগ দিয়ে জাস্ট এখানে দেখলে এগুলো বুঝে যাবে, এবং এইগুলো থেকেই একটা এই সৃজনশীল আসবে। ওকে, সো এখানে খেয়াল করো। এইখানে হচ্ছে যে আমাদের তড়িৎদ্বার বিভব, তড়িৎদ্বার বিভব বা আমাদের একটা করে এই তড়িৎদ্বারকে হাফ সেল বা অর্ধকোষ বলা হয়। অর্ধকোষ বিভব। এখন এখানে হাফ সেল কেন এখানে বলা হয় এদেরকে, কারণ হচ্ছে যে এইখানে ধরো একটা অ্যানোড এবং একটা ক্যাথোড। এরা এরা মিলে হচ্ছে যে আমাদের এই পুরো একটা সেল বা একটা কোষ এই যে তৈরি যে করে। সো এই একটা সেল বা একটা ব্যাটারির মধ্যে একটা অ্যানোড থাকে বা একটা ধনাত্মক প্রান্ত, এবং একটা একটা ক্যাথোড থাকে বা ঋণাত্মক প্রান্ত। সো এই দুইটা মিলে একটা কোষ বা সেল তৈরি হয়, এবং এদেরকে একে বলা হয় একটা হাফ সেল অ্যানোড, এবং একে বলা হয় আর একটা হাফ সেল। সো এই দুইটা হাফ সেল মিলে একটা ফুল সেল বা একটা কোষ তৈরি হয়, এবং এইগুলাকে অ্যানোড অথবা ক্যাথোডকে এর প্রতিটাকে তড়িৎদ্বারও বলা হয়। এটা আমরা আগে থেকেই জানি। ওকে, এখন একটা জিনিস এই যে এইখানে যে খেয়াল করো যে এইখানে বিভবটা কি, এই তড়িৎদ্বার বিভব। আচ্ছা, ধরো এখানে সংজ্ঞাটা লিখে দিই আগে। এটা হচ্ছে একটি তড়িৎ কোষে একটি এই তড়িৎ কোষে অ্যানোডে আমরা জানি জারণ হয়, যে অ্যানোডে সংঘটিত জারণ ও এখানে আসছে তোমার এই ক্যাথোডে সংঘটিত বিজারণ। বিজারণের ফলে উদ্ভূত শক্তি শক্তিকে এইখানে তোমার বলা হচ্ছে, অ্যানোডের ক্ষেত্রে এটা হবে জারণ বিভব। এইটাকে বলা হয় অ্যানোডের জন্য যে এই শক্তিটা এখানে প্রডিউস হবে, এটা হচ্ছে অ্যানোডের জারণ বিভব। ও আর এইটাকে আর তোমার ক্যাথোডের ক্ষেত্রে এটাকে বলা হবে বিজারণ বিভব। ওকে, এখন এখানে এখানে যে খেয়াল করো, আমাদের এমনিতে অ্যানোডের ক্ষেত্রে কি রকম রিয়াকশন হয়। অ্যানোডের ক্ষেত্রে হচ্ছে যে এইখানে একটা একটা ধাতু যদি এখানে থাকে, সো এটা নর্মালি, আচ্ছা ধরো এখানে তো এটা যদি আমাদের এন সংখ্যক ইলেকট্রন যদি ত্যাগ করে, তাহলে এর এর চার্জ হবে কত, এন প্লাস হবে না? মানে এই জয়টা ইলেকট্রন ত্যাগ করবে, এটার চার্জ তো অত প্লাস হবে। So, এটা হচ্ছে আমাদের অ্যানোড বিক্রিয়া বা জারণ বিক্রিয়া। এগুলো হচ্ছে একদম মানে জেনারেল কেস আর কি। এখন নর্মালি তো বিক্রিয়া তো এইভাবে হয় না। এখন
অ্যানোডের ক্ষেত্রে আমরা জানি যে বিক্রিয়া হয় নর্মালি। এইখানে আমরা যে লবণটা নিব তার যেটা ক্যাটায়ন বা অ্যানায়ন, এই এই দুইটার মধ্যে দুইটাই এখানে চার্জযুক্ত অবস্থায় অ্যানোড অথবা ক্যাথোডে যায়। সো এখন এইখানে যে রিয়েকশনটা লেখা হয়েছে এটা একদম ইন জেনারেল, মানে একটা এখানে জারণ বিক্রিয়া জাস্ট এখানে দেখানো হয়েছে। ওকে। আর আর ক্যাথোডের ক্ষেত্রে এটা কি হবে? এইটা হবে একটা চার্জযুক্ত একটা আয়ন, এইটা এনটা ইলেকট্রন গ্রহণ করে এম, এম এখানে ধাতুতে পরিণত হবে, বা এইটা একটা বিজারণ বিক্রিয়া যেখানে ইলেকট্রন গৃহীত হয়েছে। ওকে, এগুলো একদম বেসিক জিনিসপত্র। এখন একটা জিনিস এখানে খেয়াল করো। এখন আমি যদি শুধুমাত্র একটা হাফ সেল নিয়ে আমি যদি চিন্তা করি যে এটা হচ্ছে আমাদের অ্যানোড হাফ সেল, এটা হচ্ছে অ্যানোড হাফ সেল বা অ্যানোড অর্ধকোষ। ওকে। সো একটা যদি শুধুমাত্র অ্যানোড হাফ সেল থাকে, যে এইখানে একটা শুধুমাত্র অ্যানোড হাফ সেল আছে, আচ্ছা, এটা আছে প্লাস চার্জ যুক্ত, এটা আছে আমাদের একটা অ্যানোড। ওকে, সো এখন এইখানে আমাদের যে লবণের দ্রবণটা থাকবে, এই যে ধরো যে এইখানে আমাদের কপার সালফেটের দ্রবণ আছে। ওকে, সো এইখানে আছে আমাদের কপার সালফেটের দ্রবণ। সো এখন এই কপার সালফেটের দ্রবণের মধ্যে আমরা জানি এখানে কপার টু প্লাস আয়ন এবং সালফেট আয়ন এগুলো আছে। ওকে, তো এখন এইখানে আমাদের এই যে অ্যানোডের মধ্যে এখানে কে আসবে? সালফেট। হ্যাঁ, এইখানে সালফেট আসবে অ্যানোডের মধ্যে। So, এইখানে সালফেট এসে এখানে মেইনলি কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে না? হ্যাঁ। আচ্ছা, এখানে মানে সালফেটের রিয়েকশনটা লেখা একটু টাফ। আচ্ছা, এখানে আমরা সোডিয়াম ক্লোরাইড নেই, তাহলে আমাদের ক্লোরাইডের জন্য রিয়েকশনটা লেখা অনেক সহজ হবে। আচ্ছা ধরো, তো এখানে আমরা যদি সোডিয়াম ক্লোরাইড নেই, তাহলে এখানে থাকবে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন। তাহলে এখানে আমাদের ক্লোরাইডটা যাবে এবং ক্লোরাইড এইখানে অ্যানোডে গিয়ে, এই ক্ষেত্রে আমাদের অ্যানোড রিয়াকশনটা হবে যে সিএল গেল, এখানে দুইটা থাকবে কারণ সমতা করার জন্য এখানে দুই দেয়াই লাগবে, পরবর্তীতে দুইটা ইলেকট্রন ত্যাগ করে এখানে সিএল টু গ্যাসে পরিণত হবে। So, এখন এইখানে ইলেকট্রন ত্যাগ করার ফলে অ্যানোড এবং দ্রবণের সংযোগস্থলে এক প্রকার শক্তির উদ্ভব হয়। এই যে এই যে আমরা যে এই শুরুতেই যে সংজ্ঞাটা লিখছিলাম জারণ বিভবের, সো এইখানে আমরা যদি এটা আবার লিখি যে ইলেকট্রন ত্যাগের ফলে, ইলেকট্রন ত্যাগের ফলে অ্যানোড ও আমাদের যে লবণের দ্রবণ, এই দ্রবণের সংযোগ স্থলে এক এক প্রকার শক্তির উদ্ভব হয়। এগুলো সংজ্ঞা কিন্তু লাগবে, এক প্রকার শক্তির উদ্ভব হয়। এখন এইখানে
অ্যানোডের ক্ষেত্রে যে শক্তির উদ্ভব হবে তাকে আমরা কি বলবো? একে আমরা বলবো অ্যানোড বিভব অথবা জারণ বিভব। যেহেতু এখানে জারণ বিক্রিয়া হয়েছে, সো এটা হচ্ছে অ্যানোড বিভব, বা এটাকে বলা হয় জারণ বিভব বলে। ওকে, এখন জারণ এই বিভবকে কিভাবে প্রকাশ করা হয় এটাও আমাদের জানতে হবে। সো এখানে জারণ বিভব হচ্ছে ই ও এক্স। এখন ও এক্স দ্বারা বোঝাচ্ছে অক্সিডেশন। অক্সিডেশনের বাংলা কি? অক্সিডেশনের বাংলা হচ্ছে জারণ। তো এখানে ই অক্সিডেশন, এবং এটা কার ক্ষেত্রে হয়েছে? এটা হচ্ছে অ্যানোডের জন্য। তাহলে ই অক্সিডেশন অ্যানোড, এই সংকেতের মাধ্যমে জারণ বিভবকে লেখা হয়। এটা বুঝছো? এখানে ও এক্স হচ্ছে অক্সিডেশন, অক্সিডেশনের বাংলা হচ্ছে জারণ। সো ওইখান থেকে এটা আসছে। হুম। ওকে, এখন আমরা যদি আর একটা হাফ সেল লিখি, এবং এটা ক্যাথোডের ক্ষেত্রে যদি আমরা আমরা যদি ক্যাথোড হাফ সেল লিখি, বা এটা হচ্ছে আমাদের ক্যাথোড অর্ধকোষ, সেই ক্ষেত্রে তো সেম একটা, যদি এইখানে আমাদের সেম লবণ যদি থাকে, এবং এইখানে এইভাবে কিন্তু নর্মালি থাকে না যে শুধুমাত্র একটা দ্রবণের মধ্যে শুধু অ্যানোড থাকবে বা শুধু ক্যাথোড থাকবে। এইভাবে কিন্তু একটা সেল তৈরি হয় না। একটা সেলের মধ্যে এই যে ফার্স্ট চিত্রটার মতো অ্যানোড এবং ক্যাথোড একসাথেই থাকতে হয়। শুধু অ্যানোড অথবা শুধু ক্যাথোড কিন্তু থাকে না, এটা জাস্ট আমি বোঝানোর জন্য লিখতেছি। So, এইখানে যদি বা শুধুমাত্র যদি ক্যাথোড থাকে, তাহলে আমাদের দ্রবণের মধ্যে যে এইখানে যে সোডিয়াম ক্লোরাইডের লবণ যদি এইখানে যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে এইখানে থাকবে আমাদের সোডিয়াম, এবং এইটাই যে ক্যাথোড দ্বারা এই আমাদের সোডিয়াম আয়নটা এখানে আমাদের ক্যাথোডের মধ্যে যাবে, এবং ওইখানে অ্যানোডের মধ্যে ক্লোরাইড আয়ন যে ইলেকট্রনটা ত্যাগ করছে ওইটা তারের মাধ্যমে আমাদের ক্যাথোডে আসবে, এবং ওই ইলেকট্রনটা সোডিয়াম এইখানে রিসিভ করবে, এবং করে এটা সোডিয়াম ধাতুতে পরিণত হবে। সো এইখানে যদি আমরা ক্যাথোড রিঅ্যাকশনটা লিখি, সো এটা পরিণত হবে আমাদের সোডিয়াম সলিড অথবা সোডিয়াম ধাতুতে। ওকে, সো এখন ওইটা এটা সেম ব্যাখ্যা আর কি, যে এখানে আমাদের ক্যাথোড এবং দ্রবণের সংযোগস্থলে যে শক্তির উদ্ভব হয় তাকে ক্যাথোড বিভব বা বিজারণ বিভব বলে। এখন এই সংজ্ঞা আশা করি লিখতে পারবা, ওইটা লিখে দিলাম না? এই যে এর মতো সেম, যে ইলেকট্রন গ্রহণের ফলে ক্যাথোড এবং দ্রবণের সংযোগস্থলে এক প্রকার শক্তির উদ্ভব হয়, একে এই ক্যাথোড বিভব অথবা বিজারণ বিভব বলা হয়। লিখতে পারবো না এখন এটা? এটা লিখে নিয়ে নোট করতে। সো এটা হচ্ছে ক্যাথোড বিভব অথবা বিজারণ বিভব। সো এখন তোমার বিজারণের যে এটা ইংলিশ টার্ম, এটা হচ্ছে রিডাকশন। এখান থেকে একে প্রকাশ করা হয় ই রেড, এবং এটা হচ্ছে তোমার যেটা ক্যাথোডের ক্ষেত্রে, সো এটাকে এইভাবে লেখা হয় ক্যাথোড। ওকে, এগুলা বুঝছো আশা করি, যে এইখানে কিভাবে এগুলা হয়। হ্যাঁ। ওকে, আচ্ছা দাঁড়াও, এখানে হচ্ছে যে
তো এইখানে এই পেজে কি এটা হবে? আচ্ছা, এইখানে আরেকটা জিনিস এইখানে খেয়াল করো। এখন আমরা যদি একটা এখানে ডেনিয়েল কোষ আঁকি, এখন এখন ডেনিয়েল কোষকে তার আগে আঁকি, তারপরে এটা হচ্ছে ডেনিয়েল কোষ বা হচ্ছে ডেনিয়েল সেল। এখন হচ্ছে ডেনিয়েল সেল কি? এইটা একটা পাত্র। ধরো, ধরো যে এটা একটা পাত্র। ওকে, এখন এই পাত্রের মধ্যে এইখানে একটা একটা এখানে একটা পার্টিশন আছে। সো এখানে তোমার ডেনিয়েল সেল হচ্ছে একই পাত্রের মধ্যে দুইটা ভিন্ন লবণের দ্রবণ তুমি যদি নাও, যে এইখানে আছে জিঙ্ক সালফেটের দ্রবণ এবং এইখানে আছে কপার সালফেটের দ্রবণ। ওকে, এখন একই পাত্রের মধ্যে একটা পার্টিশন ইউজ করে বা একটা দেয়াল ইউজ করে তুমি যদি দুই দিকে দুইটা লবণের দ্রবণ নাও, এবং যে যে লবণের দ্রবণে ওই ধাতুর তড়িৎদ্বার যদি ইউজ করা হয়, মানে আমরা যেখানে জিঙ্ক সালফেট নিব সেইখানে জিঙ্ক ধাতুর এই তড়িৎদ্বার হবে, তাহলে এখানে আমাদের তড়িৎদ্বারটা হবে এখানে জিঙ্কের। তো এইখানে আমাদের তড়িৎদ্বারটা হচ্ছে জিঙ্কের, আর এইখানে আমাদের তড়িৎদ্বারটা হবে কপারের। এখন কালকে যে ওই যে আমরা একটা তড়িৎ রাসায়নিক সারি লিখে দিয়েছিলাম, এবং ওই যে আমাদের সক্রিয়তা সিরিজ না এরকম একটা ইয়ে ছিল না, এই যে ক্যাথোড এবং অ্যানোড শনাক্তকরণ সক্রিয়তা সিরিজের, যারা যত বেশি উপরের দিকে থাকবে তারা অ্যানোড এবং যারা নিচের দিকে থাকবে তারা হবে ক্যাথোড। তাহলে ওই ওই সারি অনুযায়ী এখানে কে অ্যানোড হবে আর কে ক্যাথোড হবে বলো তো? বলো, লেখা নাই ওই চারটা? আছে। হ্যাঁ, তো এখানে কে অ্যানোড হবে আর কে ক্যাথোড হবে বলো? অ্যানোড হবে হচ্ছে জিঙ্ক। হ্যাঁ, এখানে জিঙ্ক হবে অ্যানোড, আর এখানে কপার হবে যে ক্যাথোড। তো এটা হচ্ছে অ্যানোড আর এটা হচ্ছে যে ক্যাথোড। সো আমরা এটা কিভাবে সিলেক্ট করলাম? এটা হচ্ছে আমাদের এই সক্রিয়তা সিরিজের ক্রম অনুযায়ী, যে নিচে থাকবে সে হবে ক্যাথোড, আর যে উপরের দিকে থাকবে সে হবে অ্যানোড। ওকে, আর এখন এই এই দুইটাকে আমরা যদি সংযোগ দিই, তাহলে এই দুইটার এইখানে তো সংযোগ কিরকম ভাবে হবে? যেটা অ্যানোড ওইটা প্লাস, যেটা ক্যাথোড এটা মাইনাস। ওকে, সো এইটা সো এইটা হচ্ছে একটা ডেনিয়েল সেলের গঠন। সো এই চিত্রটা অবশ্যই জানতে হবে, এবং সংজ্ঞা আসলে এই মূলত সংজ্ঞা আসবে না এখানে। তোমার সংজ্ঞা মূলত হচ্ছে যে মানে এই যে একটা অর্ধবেদ্য এই এই পর্দার মাধ্যমে আমাদের দুই দিকে দুইটা লবণের দ্রবণ, এবং আহ, যে যে লবণের দ্রবণে উক্ত ধাতুর আমরা যদি তড়িৎদ্বার ইউজ করি, তাহলে এখানে যে সেলটা তৈরি হবে আমরা এটাকে বলবো ডেনিয়েল সেল। বুঝছো? হ্যাঁ, বুঝছি।
ওকে, এখন এইখানে তো অ্যানোডের আমরা যদি রিয়াকশনটা দেখি, তাহলে অ্যানোডের ক্ষেত্রে রিয়াকশনটা হবে জিঙ্ক, এখানে দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+। এখন এইখানে মানে জিঙ্কের যে এই যে পাতটা বা জিঙ্কের যে তড়িৎদ্বারটা, এইখানে তো অসংখ্য জিঙ্কের পরমাণু আছে না, এই যে আমরা যে জিঙ্কের যে এই তড়িৎদ্বারটা ইউজ করছি আমরা, এইখানে এটা হচ্ছে আমাদের জিঙ্ক এই যে ধাতুর, আর এইটা হচ্ছে আমাদের কপারের। সো এইখানে কি হবে, এটা যেহেতু অ্যানোড, সো এইখানে জারণ বিক্রিয়া হবে। সো জারণ বিক্রিয়ার ফলে জিঙ্কের যে তড়িৎদ্বারটা, ওই তড়িৎদ্বারের মধ্যেই তো অসংখ্য অনুপরমাণু আছে, ওই সব অনুপরমাণু ইলেকট্রন ত্যাগ করে দ্রবণের মধ্যে জিঙ্ক আয়ন হিসেবে চলে আসবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, সো এইখানে হচ্ছে যে আমাদের জিঙ্ক তড়িৎদ্বার থেকে জিঙ্ক পরমাণু ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হিসেবে দ্রবণে চলে আসবে। ওকে, আর এইখানে আমাদের ক্যাথোড রিয়াকশন হবে। এটা তো সহজ, এইখানে আমাদের এখানে উল্টা ঘটনা হবে, এখানে আমাদের দ্রবণের মধ্যে যে কপার 2+ আয়ন আছে, সেইটা ইলেকট্রন সেইটা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু হিসেবে উল্টা গিয়ে তোমার ক্যাথোডের গায়ে গিয়ে জমা হবে, বা এটা আমাদের ধাতু হিসেবে সংরক্ষিত হবে। সো এটার ম্যাথ তো আমরা অনেকবার এই করছিলাম, যে যদি একটা তোমার ক্যাটায়ন এইখানে আমাদের ক্যাথোডের মধ্যে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে, ওইটা ধাতু হিসেবে সঞ্চিত হবে এবং ওইটা হচ্ছে ক্যাথোডের গায়ে সঞ্চিত হবে। ওকে, এখন এইখানে হচ্ছে যে আমাদের কপার 2+, এটা আছে আমাদের দ্রবণের মধ্যে যে কপার 2+ আছে, কপার সালফেটের যে লবণের দ্রবণটা আছে, সেইখানে যে কপার 2+ আছে, এই দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে হচ্ছে যে কপার ধাতু হিসাবে গিয়ে আমাদের ক্যাথোডের গায়ে সঞ্চিত হবে। ওকে, সো এখন এইখানে হচ্ছে যে আমাদের অ্যানোড বিভব এবং ক্যাথোড বিভব, এটার বিভিন্ন মান আছে, এগুলা এগুলো আমাদের যখন ম্যাথ করব তখন দেখবো, বাট এগুলো আমাদের প্রশ্নের মধ্যে দেয়াই থাকবে, অ্যানোড বিভব এবং ক্যাথোড বিভব। সো অ্যানোড বিভবকে লেখা হয় এইভাবে। এখন এটাকে আমরা যেভাবে লিখলাম, তুমি চাইলে এইভাবেও লিখতে পারো, অথবা এটাকে চাইলে আরেকভাবে লেখা যায়। অ্যানোডে আমাদের এটা কি হয়েছে বলো তো, জিঙ্ক থেকে জিঙ্ক 2+-এ পরিণত হয়েছে না? এটা বুঝছো, যে জিঙ্ক থেকে যে জিঙ্ক 2+-এ পরিণত হয়েছে, মানে তুমি যে রিয়াকশনটা এখানে দেখায় দাও যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+-এ পরিণত হয়েছে, তাহলেও এই যে আমি যে এখানে এর নিচে যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ লিখলাম, এই যে জিঙ্ক থেকে, এইটা দ্বারা বোঝায় যে তোমার এটা জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে। তো জিঙ্ক থেকে যে জিঙ্ক 2+ হয়েছে, এই রিয়াকশনটা দ্বারা আসলে কি বোঝায়, এটা তো এক ধরনের জারণ বিক্রিয়াই তো। সো এখন এটা যেহেতু জারণ বিক্রিয়া নির্দেশ করে যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, তার মানে এইটা আমাদের অ্যানোড বিভবকে বা জারণ বিভবকেই নির্দেশ করবে। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, সো এখন এই যে আমাদের জিঙ্কের ক্ষেত্রে এই মানটা নির্দিষ্ট, যেমন এটার মান হচ্ছে +0.76 ভোল্ট। এগুলো মুখস্থ করা লাগবে না, এগুলো আমরা যখন এগুলোর ম্যাথ আসবে সামনে, তখন এগুলো প্রশ্নের মধ্যে দেয়াই থাকে যে কার বিভব কত।
এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই। তবে অল্প কয়েকটা মুখস্থ রাখা লাগে, তিন চারটা। এই যেগুলো লাগে ওগুলো আমি দেখাই দেবো এখন। আর আমাদের ক্যাথোড বিভব হচ্ছে, এটাও আমরা লেখা শিখছিলাম ই। এটা হচ্ছে রিডক্সের রেড লেখা লাগে, তারপরে এখানে ক্যাথোড। আর এটা আমরা আরেকভাবে লিখতে পারবো ই। এখন এখানে কি হয়েছে, কপার 2+ থেকে কপার। সো এই যে কপার 2+ থেকে কপার, এই রিয়াকশনটা কি নির্দেশ করে, যেহেতু জারণ সংখ্যা হ্রাস পেয়েছে তার মানে এটা বিজারণ বিক্রিয়া। সো এটা ক্যাথোড বিভব বা বিজারণ বিভব নির্দেশ করবে। সো কপারের ক্ষেত্রে বিজারণ বিভবের মানও ফিক্সড, এটা হচ্ছে 0.34 ভোল্ট। এগুলো বুঝছো, এগুলো কিভাবে লিখতে হবে? হ্যাঁ, বুঝছি। ওকে। ওকে, এখন হচ্ছে অর্ধকোষ ও এর প্রকারভেদ। আর পরিবেশ রসায়ন আর পরিমাণগত রসায়ন ভালোভাবে শেষ করা হয়েছে, এগুলো রিভিশন দিয়ে রাখবো। আর তড়িৎ রসায়ন শেষ হইলে তোমার হচ্ছে যে এই রসায়ন সেকেন্ড পেপারের মানে সৃজনশীল অ্যান্সার করার মতো ফুল প্রিপারেশন হয়ে যাবে। আর জৈব রসায়ন তো অবশ্যই পড়তে হবে, জৈব রসায়ন বাদ দিয়ে এক্সামে যাওয়া যাবে না। জৈব রসায়ন আমরা পড়বো। তবে এই তিনটা চ্যাপ্টার থেকে পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন এবং এই যে তড়িৎ রসায়ন একদম 100% ফুল প্রিপারেশন নিবা, যাতে এইখান থেকে যদি 5টা সৃজনশীল আসে তাহলে এইখান থেকেই অ্যান্সার করার ট্রাই করবা। আর যদি এমন হয় যে এইখানে কোনো এমন একটা ম্যাথ আসলো বা সৃজনশীল আসলো তোমার কনফিউশন আছে, সেই ক্ষেত্রে জৈব রসায়নে যাবা। আর না হলে এইখান থেকেই যদি সব অ্যান্সার করতে পারো এইখান থেকে অ্যান্সার করবা, কারণ এইখান থেকে মোটামুটি ফুল মার্কই নিয়ে আসা যায়। কারণ এগুলো চ্যাপ্টার থেকে মানে বেশিরভাগ দেখবা যে সৃজনশীল আছে ম্যাথ রিলেটেড। আর পরিমাণগত রসায়নে তো ওই দুইটা সৃজনশীল আসবে, দুইটাতেই ম্যাথ থাকবে। তারপরে তড়িৎ রসায়ন থেকে একটা সৃজনশীলে ম্যাথ আসবে। আর পরিবেশ রসায়ন থেকে যে দুইটা সৃজনশীল আসবে ওইখান থেকে একটাতে ম্যাথ থাকবে, হয়তো আর একটা ব্যাখ্যামূলক টাইপের থাকতে পারে। তাও ওইখানে দেখবে যে একটা হয়তো গ নম্বরে ম্যাথ আসছে, তারপর ঘ নম্বরে ব্যাখ্যামূলক আসছে এরকম, আর একটা সৃজনশীল গ ঘ পুরোটাই ম্যাথ আসবে। সো ম্যাথ থেকে যদি অ্যান্সার করো তাহলে এবং ঠিক হলেই তো এখানে ফুল নম্বর। আর জৈব রসায়ন তো ম্যাথ নাই, এগুলা ব্যাখ্যামূলক। তবে জৈব রসায়ন থেকে সহজ সহজ প্রশ্ন আসে, এগুলো আমরা যখন পড়বো তখন দেখবো। তবে এই এই তিনটা চ্যাপ্টারে যাতে ফুল প্রিপারেশন থাকে, একদম যা আসবে তাই যাতে উত্তর করতে পারো এইভাবে। ওকে। সো অর্ধকোষ এবং এর প্রকারভেদ। সো হাফ সেল কি, এটা তো আমরা দেখলাম যে দুইটা তড়িৎদ্বারের সমন্বয়ে আমাদের একটা তড়িৎ রাসায়নিক কোষ তৈরি হয়, এবং এই দুইটা তড়িৎদ্বারকে আমরা একটা করে হাফ সেল বলি। ওকে, সো হাফ সেল আমাদের হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আমাদের অ্যানোড অর্ধকোষ এবং ক্যাথোড অর্ধকোষ, যেগুলো সম্পর্কে আমরা অলরেডি পড়লাম। ওকে, সো একটা হচ্ছে অ্যানোড অর্ধকোষ আর একটা হচ্ছে ক্যাথোড অর্ধকোষ। তবে এখানে এদের আরো আমাদের বৃহত্তর কিছু ভাগ আছে। যেমন এই যে আমাদের হাফ সেলকে মেইনলি মানে 5 প্রকারের হাফ সেল থাকে আর কি। হাফ সেল মূলত 5 প্রকার। আর এখানে আমাদের ক্যাথোড অর্ধকোষ এবং অ্যানোড অর্ধকোষ এগুলো হচ্ছে সাধারণ শ্রেণীবিভাগ আর কি। ওকে, সো এইখানে 5 প্রকারের মধ্যে এই যে আমাদের প্রথমটা আছে ধাতু
ধাতব আয়ন অর্ধকোষ, এগুলা কিন্তু এমসিকিউ তে আসবে। একটা আছে ধাতব আয়ন অর্ধকোষ। ওকে, সো এইটা আসলে কি, এই যে আমরা একটু আগে যেগুলা হাফ সেল পড়লাম, এগুলাই হচ্ছে ধাতু এবং ধাতব আয়ন অর্ধকোষ। এখন এটা এটা কিভাবে তৈরি করা হয়, যে আমরা যে লবণ নিব, ওই লবণের দ্রবণে যদি উক্ত ধাতুরই যদি সরি, উক্ত ধাতুরে যদি আমরা এই তড়িৎদ্বার ইউজ করি, তাহলে আমাদের যে সেলটা তৈরি হবে ওইটাই হচ্ছে ধাতু ধাতব আয়ন অর্ধকোষ। যেমন এই যে এইখানে আমরা জিঙ্ক সালফেটের দ্রবণের মধ্যে জিঙ্কেরই তড়িৎদ্বার যখন ইউজ করছি, তখন এইখানে একটা অর্ধকোষ সৃষ্টি হয়েছে। এই অর্ধকোষকে আমরা বলবো ধাতব আয়ন অর্ধকোষ। তারপরে কপার সালফেটের দ্রবণে আমরা যখন কপারেরই এই তড়িৎদ্বার ইউজ করছি, তখন এইটাও একটা ধাতব আয়ন অর্ধকোষ হয়েছে। বাট একটা হচ্ছে অ্যানোড অর্ধকোষ এবং আরেকটা হচ্ছে ক্যাথোড অর্ধকোষ। বুঝছো? হ্যাঁ, আচ্ছা, বুঝছি। আমি এটা এখানে আবারও লিখে দিচ্ছি যে কোনো একটি ধাতুকে, এইখানে হচ্ছে কোনো একটি ধাতুকে যদি আমরা ওই ধাতু লবণের দ্রবণের মধ্যেই নিমজ্জিত করি, ওই ধাতুর লবণের দ্রবণের মধ্যে। আচ্ছা, আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের কয়টা চ্যাপ্টার শেষ হয়েছে? ভেক্টর, নিউটন ও বলবিদ্যা, তারপরে আর 7 অধ্যায়। দুইটা বাকি আছে মনে হয়। হ্যাঁ, 7 অধ্যায় শেষ হয়েছে, 6 শেষ হয়েছে, 8 শেষ হয়েছে। মানে এই পর্যায়বৃত্ত গতি শেষ হয়েছে, আর বাকি আছে কাজ ক্ষমতা শক্তি, আর হচ্ছে যে শেষের আদর্শ গ্যাস। আর সেকেন্ড পেপারে শেষ হয়েছে মাত্র কয়টা, সেকেন্ড পেপারের তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, তারপরে মডার্ন ফিজিক্স। তো আমি আরো আরো এই 2-3টা ক্লাস হয়তো নিব। বাট মডার্ন ফিজিক্সে যা যা পড়াইছি এগুলা কিন্তু মানে সৃজনশীলের জন্য আর কিছু লাগবে না এখান থেকে। তারপরও আর 2টা ক্লাস নিলে হয়তো শেষ হয়ে যাবে, মানে যেগুলা আর কি ছোট ছোট টপিক আছে ওইগুলা। তো আমরা যদি মডার্ন ফিজিক্সও ধরি 3টা, তারপরে হচ্ছে যে আর কোনটা, ওই যে ওই চ্যাপ্টার নাম জানি কি, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এই 4টা চ্যাপ্টার শেষ হয়েছে না? আরো কিছু আছে? আর না। কোনো হয়েছে না? আর কোনোটা শেষ হয়নি? তো ফার্স্ট পেপারের তুমি এই সবগুলা চ্যাপ্টার, মানে যে 5টা চ্যাপ্টার শেষ হয়েছে, 5টা চ্যাপ্টারের পুরোপুরি প্রিপারেশন নিবা, এবং 5টা চ্যাপ্টার মিলে একটা এক্সাম নিব। এবং এটা মানে ফুল মার্কের এক্সাম আর কি, তোমার এইচএসসি তে যেভাবে এক্সাম হয় ওইভাবে ফুল মার্কের একটা এক্সাম নিব, 75 মার্কের আর কি। তো তুমি রিভিশন দেওয়া শুরু করিও, এবং এই শেষ হইলে তোমাকে বলবো, আমি কোশ্চেন রেডি করব। এখন ঠিক আছে। এখন এখানে খেয়াল করো, কোনো একটি যে ধাতুকে এইভাবে এক্সাম দেয়া লাগবে। এক্সাম যে না দিলে প্রিপারেশন কিন্তু কমপ্লিট হবে না। সো তুমি এইটা এক্সাম দাও, মানে এটা তোমার হচ্ছে যে ফার্স্ট পেপার ফাইনাল এক্সাম আর কি। সো এখন তুমি ফার্স্ট পেপারের, এখন তুমি যদি 5টা প্রিপারেশন দিয়ে একটা এক্সাম দাও, পরবর্তীতে আরো 2টা চ্যাপ্টার যখন শেষ করব, তখন তুমি দেখবা যে টেস্ট পেপারের মধ্যে অনেকে মানে অনেক এই মডেল টেস্ট থাকবে আর কি, পুরো ফার্স্ট পেপার মিলে। তখন ওই টেস্ট পেপার থেকে এক্সাম দিতে পারবা, এই সমস্যা নেই। তো এইভাবে এক্সাম দেয়া লাগবে। এক্সাম না দিলে সমস্যাও বের হবে না, তারপরে নিজের কনফিডেন্সও বাড়বে না। ওকে, এখন এখানে খেয়াল করো, কোনো একটি ধাতুকে ওই ধাতু লবণের দ্রবণের মধ্যে নিমজ্জিত করলে, ওই ধাতু লবণের দ্রবণের মধ্যে নিমজ্জিত করলে
এই ধরনের অর্ধকোষ তৈরি হয়? কোন সময় যে কারেন্ট চলে যায়? আচ্ছা একটু দাঁড়াও, এখানে হয়তো শোনা যাইতেছে না, নেট চলে গেছে। হ্যাঁ, এখন এখানে খেয়াল করো। আচ্ছা দাঁড়াও, আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, নেট এটা সময়ও শেষ আর কারেন্টও চলে গেছে।